কি হয়েছে আম্মু? ফুপি ওভাবে চলে গেলেন কেন? ডাকলাম শুনলো না। কাননের কথায় শশী ও কণিকা বেগম ঘাড় ফিরিয়ে যায়। কানন একা নয়, তার পিছনে ফারদিন, মিহির, ফারিনও আছে। শশীর মাথায় ওড়না টেনে শাশুড়ির আড়ালে গিয়ে দাঁড়ায়। কণিকা বেগম নিজ কাজ করতে করতে বলে, সেটা তাকে জিজ্ঞেস করতে আমি কি জানি। কানন সহ সকলেই বুঝতে পারে কিছু তো হয়েছে, তবে তারা মাথা ঘামায় না। এ তো তাদের কাছে নিত্যদিনের ঘটনা। ফারদিন উকি ঝুঁকি দিয়ে বলে, বাহ বাহ, আজ নতুন রাঁধুনি ঘরে, সকলের নাস্তা এখনই সরাতে হবে দেখছি। কানন কি বলিস, নাকি একাই গিলবি? কানন মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মানা করেছি নাকি? গিলো। মন থেকে বলছিস না মনে হয়। সে তুই যেখান থেকেই বলিস বেয়ান সাহেবা রান্না করেছে, আর আমরা টেস্ট করব না? ফারদিন কাননের কথাই হেসে ক্যাবিনেটের উপর উঠে বসে, যার মানে এখানেই। কণিকা বেগম সবিকে প্লেট ও আচারের বইও দেয়। শশী পরোটা দেয়। মিহির এই ফাঁকে বলে, শশী, তোমার বাবা ফোন করেছিল, জলদি ফিরতে হবে, নাস্তা সেরে রেডি হয়ে নাও। শশী আর চোখে কাননের দিকে চায়। কাননও শশীর দিকে চেয়েছিল। চোখাচোখি হয় কপত কপতির। কানন প্রতিবার নজর লুকিয়ে নিল, এবার নজর সরে না। চেয়ে দেখে শশীর প্রতিক্রিয়া। শশী নজর সরিয়ে শাশুড়ি পানে একবার ফিরে ঘাড় কাত করে সম্মতি জানালো। কণিকা বেগম হেসে বলে, মিহির আমার থেকে একবার পারমিশন নিলে পারত। সে যাই হোক, শশী বউ যাচ্ছে না এখন, বিকেলে কাকন পৌঁছে দেবে, চিন্তা করিও না। আর হাসান ভাইয়ের সাথে আমি কথা বলে নেব। ঠিক আছে চাচি। মিহির ছোট্ট করে জবাব দেয়। ছোট মা এমনভাবে বলল যেন সে শশীকে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। রাতে শশীকে এ বাড়িতে আনতে দেওয়াই ঠিক হয়নি। মিহির বাহানা দিয়ে বিদায় নেয়। শশী একটু খুশি বই কি, আর একটু চেনা জানা যাবে অদ্ভুত অচেনা শেরকে। দিনপঞ্জি বিকেলে ঘরে শেরটা জালি কানন ছাদের এক কিনারে বসে বসে ক্যামেরায় সদ্য তোলা ছবিগুলো দেখছে আপন মনে। ছাদে সে একা নয়, শশী আর কুঞ্জ উপস্থিত। দুজনে তার শখের বাগান থেকে ফুল তুলতে ব্যস্ত। কানন ক্যামেরায় তোলা শশীর হাস্যোজ্জ্বল ছবি দেখে। 16 পিক কালো পাড়ের সাদা শাড়িতে এ যেন শরতের একফালি শুভ্র মেঘের প্রতিবিম্ব। কাননের অধরকোণ বিস্তার হয়। সে একই ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। লালরাঙ্গা অধর যুগল, সরু নাক, তাতে সাদা নোসপিন, দুই একটা লাল ব্রণে আঁকা কপল ছুঁয়ে দেয়, শখ জাগে তার। কৃষ্ণ কালো নয়ন যুগলে নজর পড়তেই ভুরু কুচকে যায়। এই কালো নয়ন যুগলে গতদিনে নেয় একটু কাজলের প্রলেপ দিলে মানাতো বেশ। এবার আবার এভাবেই বেশ লাগছে। কানন মাথা চুলকে ক্যামেরা পাশে রেখে সম্মুখে থাকা শশীর পানে চায়। ওই তো মেয়েটা হাসছে। এ মেয়ে সবসময় হাসে। এত হাসি সে কোথায় পায়? কই, সে তো এরকম হাসতে জানে না। কানন উঠে এগিয়ে এসে শশীর অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকে। শশী এক পল তার পানে চেয়ে নিজ কাজে মন লাগায়। কানন পকেটে হাত গুটিয়ে পলকহীন শশীর পানে চায়। মেয়েটা শাড়ির উপর তার ডেনিম জ্যাকেট পরে আছে। একটু আগেই বলেছিল, শীত লাগছে খুব, আপনার জ্যাকেটটা দেবেন? কতটা সহজে মেয়েটা আবদার করল। কানন অবাক হয়েই দিয়েছিল। এখন তার একটু শীত লাগছে। হালকা বাতাস বইছে। সূর্য মহাশয় উপস্থিত থাকলেও তার তেজ ছুঁতে পারছে না। কানন হঠাৎ খেয়াল করে 2 দালান পরে একবারই ছাদ থেকে কিছু ছেলে এদিকে তাকিয়ে হাসছে আর হাত দিয়ে কিছু ইশারা করছে। কাননের কপালে ভাঁজ পড়ে। কিছু বুঝতে পেরে মুখের আদল পরিবর্তন হয়। সে শশীর দিকে এগিয়ে শান্ত গলায় বলে, শশী, আমার এখন যাওয়া উচিত। কুঞ্জ, চলো। শশী কুঞ্জ দুজনে কাননের দিকে যায়। শশী ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? ভালোই লাগছে তো এখানে, আপনার সমস্যা হলে যেতে পারেন। কাননের ভালো লাগলো না। সে কিছু বলবে এর আগে স্বল্প দূর হতে ছেলেগুলো গলার আওয়াজ ভেসে আসে। একজন উঁচু গলায় বলে, এই স্যার, মায়ের ছেলে,
শোন না। বিরক্তিতে কাননের মুখ থমথমে। মায়ের ছেলে মাম্মাস বয় এসব শুনে শুনে এসে ত্যাক্ত। এসব ডাকের শুভারম্ভ হয়েছিল মমতাজ ফুপ্পির থেকে। এখন তো সবার মুখে মুখে। কানন তাদের দিকে ফিরেও চায় না, অপেক্ষা করে জড়তাহীন শশীর হাত ধরে হাঁটা দেয়। কুঞ্জকেও ইশারা করে যত দ্রুত সম্ভব প্রস্থান করতে। শশীর ভালো লাগে ব্যাপারটা। লাজুক ছেলে অধিকার সমেত তার হাত ধরেছে। বাব্বা। শশী ঘাড় ঘুরিয়ে একবার ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে নিজ হাতের দিকে যায়। দূরের ছেলেগুলো থেমে সেই নানান ডাকে ডাকতে থাকে কানন ও কুঞ্জকে। কানন অপেক্ষা করলেও ছোট কুঞ্জ অপেক্ষা করতে পারে না। সে দৌড়ে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, তোমরা মায়ের ছেলে না বুঝি? আন্টির ছেলে, নানির ছেলে, বলো বলো। দূর থেকে ছেলেদের হাসির আওয়াজ ভেসে আসে। শশীর কপালে ভাঁজ পড়ে, চোখে মুখে বিরক্তির আভাস। সে কাননের হাত ছাড়িয়ে নিতে চায়, কানন ছাড়ে না। টেনে নিয়ে সিঁড়ির কাজটায় আড়ালে রেখে বলে, শশী, বাচ্চামো করবে না, এখানে থাকো, আমি কুঞ্জকে নিয়ে আসছি। কথাগুলোই কি ছিল বুঝি। শশী বাধ্য মেয়ের নাই মাথা নাড়ল। কানন কুঞ্জের কাছে যায়। তার পিচি ভাই ওই ছেলেদের সাথে ঝগড়া করছে ভাবা যায়। সে কিছু সময় দাঁড়িয়ে সবটা শোনে। কুঞ্জ হঠাৎ রেলিং ছেড়ে টপ থেকে কিছুটা মাটি নিয়ে ওদের উদ্দেশ্যে ঢিল ছুঁড়ে মারে। ঢিল দূরে পৌঁছায় না, তবে সে গলা চড়িয়ে পড়ে, বাঁদর, তোমাদের আম্মুকে সব বলে দেব। আমি তাদের চিনি, তখন ওকে দেব। কানন হেসে ভাইকে টেনে কোলে তুলে চলে আসবে। একটা ছেলে গলা চড়িয়ে বলে, বেশ, ওটা আমাদের ভাবি ছিল বুঝি, বেশ দেখতে কিন্তু। কানন তাদের দিকে তাকিয়ে খানিক উঁচু গলায় বলল, তোমাদের বোন আপু ডেকো সম্বন্ধী ভাই। ও পাশের সবার জবান বন্ধ হয়ে যায়। কানন মুচকি হেসে শশীর কাছে পৌঁছায়। শশী বুকে হাত গুজে ছোট ছোট করে চেয়ে। কাননের হাসি ফুরুত। সে শশীকে পাশ কাটিয়ে ভাইকে নিয়ে নেমে আসে নিজ বাড়ির দ্বার প্রান্তে। শশী হাসে, এত মিসকে শয়তান। সেও আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নামে। কানন ভেতরে প্রবেশ করেনি, কুঞ্জকে নিয়ে দাঁড়িয়ে আছে। শশী এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই সেও ভেতরে প্রবেশ করে। কুঞ্জকে নামিয়ে দরজা আটকে দিল। কণিকা বেগম তাদের আসতে দেখে বলেন, এসেছো হাসান ভাই? কল করেছিল, শশীকে ফিরতে হবে এখন। শশী রেডি হয়ে নাও, আর কাকন ছেড়ে আয় শশী বউকে। শশী সাই জানালো। কানন কিছু পল চুপ থেকে চলে যায় নিজ ঘরে। শশী তার এমন প্রস্থান দেখে ভুরু কুচকে যায়। কি ভেবে হেসে শাশুড়ি পানে ফিরে বলে, আম্মা তাড়ানোর খুব তাড়া দেখছি। কিন্তু আমি তো তোমার আশার তারা দেখছি না শশী বউ। কণিকা বেগমের ফটোফট জবাবে শশী হাসে। আহা, এরকম একটা শাশুমা থাকলে আর কি লাগে, জামে না হলেও হয়। শশী নিজ হাতের স্বর্ণের চুড়ি জোড়া দেখিয়ে বলে, আম্মা, এই চুড়ি জোড়া কি আপনি ফেরত নেবেন? আমার হাতে ভালোই মানিয়েছে, তাই না? কেমন বউ বউ ফিল আসছে। কণিকা বেগম তীক্ষ্ণ নজরে চায়। শশী মিষ্টি করে হাসল। তার হাসি কণিকা বেগমের উপর কোনো প্রভাব ফেলে না। সে তার গাম্ভীর্য বজায় রেখে জবাব দেয়, ফেরত নিলে কাল রাতেই খুলে নিতাম, তবে শাড়িটা রেখে যেও, ওটা আমার মায়ের শাড়ি। তো কি হয়েছে, আরেক মা নিচ্ছে তো। বলে শশী শাশুড়ি রুমে চলে যায়। কণিকা বেগম ছোট ছোট চোখে চায়। আচ্ছা ধরিবাজ মেয়ে তো। তার অধরকোণে অজান্তে হাসি ফুটে ওঠে। মা গত হয়েছেন বছর 7 হবে। আরেক মায়ের আবির্ভাব। শশী বোরকা পরে রেডি হয়ে বসে আছে ড্রয়িং রুমে। পাশে কুঞ্জ বসে ঘ্যান ঘ্যান করছে। শশী বউ থেকে যাও। শশী মিষ্টি এসে বলছে, আবার আসবো, তুমিও চলো। কুঞ্জ আর চোখে মাকে দেখে নিয়ে বলে, আম্মু যেতে দেব না, দেখছো কেমন করে চোখ দিয়ে বকছে। কণিকা নজর স্বাভাবিক করে। শশী হেসে বলল, আম্মা, আপনার ছেলেকে নিয়ে আমি নিশ্চয়ই হারিয়ে যাব না। ছেলে হেরে বসে আছে, তুমি আর উল্টা গান গেও না। কণিকা বেগমের স্বাভাবিক গলা। শশী বুঝতে পারল না তার কথা, তবে সে প্রত্যুত্তর করে না। পার্স থেকে 200 টাকার কচকচে নোট বের করে দুঃখিত মনে তার আদরে টাকাটা, সে টাকাটা কুঞ্জের হাতে ধরিয়ে দেয়। কুঞ্জ
কুঞ্জ টাকা পেয়ে দাঁত বের করে হাসে। শশীর হাসিটা পছন্দ হয় না। তার কচকচে নোট পেয়ে দাঁত দেখাচ্ছে। ভদ্রতার খাতিরে বলতে না না নেব না। শাশুড়িও ধমকে মানা করতে পারতো, কিন্তু কেউ কিছু বলল না। ধ্যাত। শশী টাকাটার জন্য 1 মিনিট শোক পালন করে, তারপর বিরক্তি সুরে বলে, আম্মা, আপনার ছেলের সাজগোজ এখনো হয়নি? এতক্ষণ গালে স্নো পাউডার লাগাতে আশ্চর্য। কণিকা বেগম চোখ রাঙিয়ে চাইলে শশী হাসে। আমতা আমতা করে কিছু বলতে নিয়েও বলে না, পরে দেখা যাবে। ঝাড়ু পেটা করবে। সে ডেনিম জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে নিল। জ্যাকেটটায় বেশ উষ্ণতা। মশের জ্যাকেট বলে কথা। সে দেবে না, নিয়ে যাবে। ভালোই হবে। তার বাবা হাসান মাহমুদ শীতের গরম পোশাক কেনার জন্য বেশ মাল করে দিয়েছে। সেটা বেঁচে যাবে। এটা দিয়ে কাজ চালিয়ে নেবে। ব্র্যান্ডের মাল। যদিও একটু জেন্টস লাগে, ওটা ফ্যাক্ট না। আজকাল ওটাও ফ্যাশনের কাতার পরে। শশী আবারও হাসি। নেকেবের আড়ালে হাসি দেখা না গেলেও কণিকা আক্তারের তীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করে। শশীর পেটে কথা গুড়গুড় করে। সে উগরে দিল, আমার শীত শীত লাগছিল। আপনার ছেলে কিভাবে যেন বুঝেছে, জ্যাকেট খুলে পরিয়ে দিল। মিথ্যে বলছি না, সত্যি। কণিকা বেগম বিশ্বাস করলেন কিনা বোঝা গেল না। তন্মধ্যে শেরতাজ আলী কাননের আগমন ঘটে। শশী আপাদমস্তক ভালোভাবে পর্যবেক্ষণ করে। কোনো পরিবর্তন নজরে আসে না। চাঁদের যে বেসেছিল এখনও তেমনই। তাহলে এতক্ষণ ঘরে বসে কি ছাতার মাথা করছিল? কচুবনের কালাচাঁদ। কানন মাকে বলে বেরিয়ে পড়ল। কুঞ্জ বায়না করে সে যাবে। কণিকা বেগম কিছু বলেন না, শুধু শান্ত চোখে চাই। ব্যাস, কুঞ্জের বায়না শেষ। তবে তার চাঁদমুখ খানি মলিন হয়ে যায়। শশীর মায়া হয় বেশ। তারা নিস্তলা থেকে শশীর ভাই ফুয়াদকে নিয়ে বেরিয়ে আসে। কানন গ্যারেজ থেকে বাইক বের করে এনে বলে, ওঠো। ছোট্টু ওরফে ফুয়াদ। হাসান পেছনে বসতে নিবে। কানন বলে, ফুয়াদ, সামনে বসো। ফুয়াদ কি মনে করে হাসে। তারপর সামনে বসলে শশী পেছনে উঠে খানিক দূরত্ব বজায় রেখে বসে। কানন হেলমেটের গ্লাস নামিয়ে বাইক স্টার্ট দিয়ে বলে, শশী ধরে বসো, ব্যালেন্স রাখতে সুবিধা হবে। শশী মুচকি এসে দূরত্ব ঘুচিয়ে নেয়। কাঁধে হাত না রেখে পেট জড়িয়ে শার্ট খামচে ধরে। কাননের বাপাশে ধক করে ওঠে। গতরের শক্তি যেন নিপু নিপু। এ যে রক্ত চুষে নেওয়া যোগ। ঘণ্টা খানেকের ব্যবধানে তার পৌঁছে যায় গন্তব্যে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। শশী ছোট বাইক থেকে নামে। কানন হেলমেট খুলে তাকিয়ে দেখে পলকহীন। শশী, আমি আসছি তাহলে। বাবা মাকে সালাম দিও। শশী ভুরুকুচকে খানিকটা এগিয়ে আসে। কানন খানিক হকচকিয়ে যায়। ঘাড়ে হাত রেখে এদিক ওদিকে চাই। জনশূন্য নয় জায়গাটা। আশেপাশে গৃহকর্মী উপস্থিত। তাদের সন্দেহভাজন চাহনি এদিকে। ছোট্ট গেট খুলে ততক্ষণে ভেতরে প্রবেশ করে কলিং বেল বাজাচ্ছে। শশী কিছু না বলে বাইকের চাবি কেড়ে নিয়ে বলে, আসছি মানেটা কি? ভদ্রলোকের মতো ভেতরে চলুন। আমি কোনো সালাম বহন করিতে পারিব না। আপনি গিয়ে সালাম জানিয়ে আসুন। কানন চাবি নেওয়ার চেষ্টা করে। শশী দেয় না। এরই মাঝে তাদের বাড়ির এক মহিলা শশীকে ডেকে বলেন, শশী কে রে এটা? ছিলাম না। আরে চিনতে পারলে না? তোমাদের এলাকার জামাই গো, জামাই শেরজাদ আলী কানন। চিনতে পারলে? খুব পারলাম। তাই জামাই বাবাজি বাইরে কেন? ভিতরে নিয়ে যা, আমরাও আসছি। জি, জামাই দেখবো না? কানন অসহায় বোধ করে। এসব আন্টিরা খুবই ডেঞ্জারাস টাইপ। অল্পক্ষণের মাঝেই তাকে ঝালাফালা করে দেবে। কানন অনুরোধের সুরে বলে, প্লিজ শশী, অন্যদিন ফিরতে অনেক রাত হবে। শশী চাবি ঘুরিয়ে ঘুরিয়ে গেট সম্পূর্ণটা খুলে ইশারায় বাইক ভেতরে নিতে বলে। কানন অসহায় চোখে চাই। শশী মুচকি হেসে বলে, আপনি এত ভীতু কেন? শ্বশুর বাড়ি যাবেন? শ্বশুর বাড়ি যাবেন, হেডমাস্টারের বাড়ি না। কানন নাখোশ মনে বাইক ভেতরে রাখে। এরই মাঝে মরিয়ম বেগমের আগমন ঘটে। কানন তাকে দেখে হাসি মুখে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। মরিয়ম বেগম খুশিতে বাখারা। জামে এসেছে এই অবেলা। তিনি কাননকে নিয়ে ভেতরে যান। কানন ভদ্র ছেলের মতো নেই পিছনে। শশী মিটমিটিয়ে হেসে কাননের পিছু হাঁটে। ড্রয়িং রুমের সোফায় বসা
ডাইনিং রুমের সোফায় বসা শ্বশুরকে দেখে কাননের পদচারণেই ব্যাঘাত ঘটে। সে হাঁটার গতি কমিয়ে শশীর পাশে পাশে হাঁটে। এগিয়ে গিয়ে নম্র কণ্ঠে সালাম জানায়। হাসান মাহমুদ খবরের কাগজ ভাঁজ করে টেবিলের ওপর রেখে সালামের জবাব নেয়। চোখের চশমা খুলে স্বাভাবিকভাবেই বলে, আরে শের সাহেব যে, বসুন বসুন। আমি তো ভেবেছিলাম আপনি আমাদের বাড়ির ঠিকানা ভুলেই গেছেন। কানন লাজুক হেসে সোফায় বসে। তেমনটা না। হাসান মাহমুদ মুচকি হেসে বলে, রিটেনের রেজাল্ট বেরিয়েছে শুনলাম, তা কি খবর? কাননের মুখখানি ফ্যাকাশে দেখায়, অথচ হাসি মুখে জবাব দিল, নতুন বিজ্ঞপ্তির খোঁজে। হাসান মাহমুদের বুঝতে অসুবিধা হয় না। মরিয়ম বেগম ব্যস্ত হয়ে পড়েছেন জামাইকে আপ্যায়নের জন্য। শশী এখনো বোরকা পরিয়ে দাঁড়িয়ে আছে। হাসান মাহমুদ সেটা লক্ষ্য করে শশীকে উদ্দেশ্য করে বলে, বাইরে থেকে এলে যাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ। শশী কাননের দিকে এক পলসে চলে যায় নিজ ঘরের উদ্দেশ্যে। কানন আর চোখে তার প্রস্থান দেখে শ্বশুরের পানে ফেরে। শেরতাজ আলী গেল এখন শ্বশুরের সলা পরামর্শ। শশী ঝড়ের বেগে বোরকা চেঞ্জ করে নেয়। জ্যাকেটটা যত্নের সহিত আলমারিতে তুলে রেখে ঝড়ের বেগে বেরিয়ে আসে। কিন্তু মায়ের ডাকে দিক ভ্রষ্ট হয়ে কিচেনে গিয়ে বলে, ডাকছো কেন? ডাকছি মানে, টাকি জামাই এসেছে, হাতে সাহায্য করম। ব্যস্ত গলায় বয়াম থেকে কুকিজ চানাচুরের প্যাকেট বের করে। শশীও হাতে হাতে সাহায্য করে। মিষ্টি ফলাদির সাথে চাউমিন, পাস্তা, টুকটাক বেশ আইটেম রেডি করে নিয়ে যাওয়া হয় শেরতাজ আলীর সামনে। মরিয়ম আক্তার স্বভাবসুলভ হেসে বলে, সে নাও, একদমই জড়তা করবে না, এটা তোমারও বাড়ি বুঝলে। আমি ডিনারের ব্যবস্থা করি গিয়ে। কথা শেষ করে তিনি দাঁড়ানা ব্যস্ত ভঙ্গিতে চলে যান। যাওয়ার পূর্বে শশীকেও ইশারা করে হাত বাটাতে। শশী চলে যায়। কানন ক্লান্ত বদনে একটা আপেলের টুকরো তুলে কামড় বসায়। এই পর্ব শেষ না হতেই ডিনার পর্ব শুরু। কানন শত গাইগুই করেও রেহাই পায় না। মরিয়ম বেগম হাত ধরে বসিয়ে দেন ডাইনিংয়ে। কানন টেবিলের ওপর সাজিয়ে রাখা ডিনারের মেনু দেখে হতাশ হয়। এই অল্প সময়ের মাঝেও কষা মাংস, মুরগি, মাছও ভেজেছে। পোলাওয়ের ঘ্রাণে কাননের পেট ফুলে ঢোল। সে অসহায় চোখে চায় শশীর দিকে। শশী তার পাশের চেয়ারে বসে ফিসফিসে বলে, এতটুকুতে এই অবস্থা? মা পারে না আস্ত খাসি পরিবেশন করে, আস্তে ধীরে শুরু করুন। মরিয়ম আক্তার পরিবেশন করে সব। জামপেশ খাওয়া দাওয়া শেষে মরিয়ম বেগম মেয়েকে চুপিসারে বলে কাননকে রুমে নিয়ে যেতে, দুজনে একটু আলাদাভাবে কথা বলুক। শশী একটু লজ্জা পেয়ে ইতস্তত বোধ করে মরিয়ম বেগম গরম চোখে চায় শশী নিয়ে যায় কাননকে। কানন রুমে গিয়ে বিছানায় বসে হাত পা ছড়িয়ে লম্বা শ্বাস টেনে নেয়। এই রুমে দ্বিতীয়বার তার পদার্পণ। বিয়ের পর এই রুমটাতে তারা গোটা একটা রাতের প্রহর গুনেছিল। শশীর দরজা আটকে হালকাভাবে চেপে দেয়। কানন মোবাইল ওয়ালেট রেখে ওয়াশরুমে ঢুকে যায়। একটু ফ্রেশ হওয়া যাক। শশী এগিয়ে এসে বিছানায় বসে। বিছানার কিনারায় শের সাহেবের ফোন দেখে কৌতূহলী মন আঁকুপাকু করে। কী ভেবে ফোনটা হাতে নিয়ে অন করে। স্কেলে জলজল করে দুই ভাইয়ের হাস্যোজ্জ্বল ছবি। সে ফোনটা সুইচ অফ করতেই খুলে যায়। আরে পাস লক করা নেই। সে একটু আগে ঢু মারে মেসেঞ্জারে। সেখানে অসুবিধাজনক কিছু নজরে আসে না। এক নাগারে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ক্রোম সবই চেক করে শশী। একটু হতাশ। আরে এতটা ভদ্রলোক হতে কে বলেছে? শশী ফেসবুকে গিয়ে শেরতাজ আলী কাননের আইডি থেকে তার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফোন রেখে দিবে কি মনে করে গ্যালারির কথা স্মরণে আসে। গ্যালারি ওপেন করতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ ভেসে আসে। শশীর হাত থেকে ফোনটা পড়তে পড়তে বেঁচে যায়। অপ্রস্তুত হয়েও বেশ এখন কি এক্সকিউজ দিবে? কানন অবাক হয় না, স্বাভাবিকই এগিয়ে এসে শশীকে বলে, তোয়ালে দাও তো। শশী হাত ছেড়ে বাঁচল যেন। সে ফোনটা রেখে আলমারি থেকে তোয়ালে বের করে বলে, বিনা অনুমতিতে তোমার ফোনের চিরুনি অভিযান চালাচ্ছিলাম। কিন্তু হায় শের, তুমি তো একটু বেশি ভদ্রলোক। সরি, হ্যাঁ তুমি করে বললাম। কানন প্রসন্ন হাসল। হাত মুখ মুছে বিছানায় বসে বলে, তুমি সাউন্ডস গুড।
শশী ভুরুকুচকে জিজ্ঞেস করে, অনুমতি ব্যতীত ফোন ধরেছিলাম, রাগ করনি তো? আপনজনের সাথে খুব জোর অভিমান করা যায়, রাগ কি জিনিস? মাথা চুলকে মিনমিনিয়ে গলায় বলে কানন। শশীর কানে পৌঁছালো সে ছোট ছোট করে চায়। শের সাহেবের বুলি ফুটেছে। কানন এবার একটু একটু অস্বস্তিতে পড়ে। মুখে এসেছিল, ফট করে বলে দিয়েছে। মেয়েটা এভাবে তাকিয়ে আছে যেন গিলে নেবে। সে ফোন ও ওয়ালেট পকেটে পুরে বলে, অনেক দেরি হয়ে গেছে, এবার ফিরতে হবে। আসছি শশী। শশী দুহাত প্রসারিত করে কাননের সম্মুখে দাঁড়িয়ে তার রাস্তা আটকায়। কানন এক পা পিছিয়ে যায়, লম্বা লম্বা শ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত রাখে। আবারও ধুকপুক করছে যেন বেরিয়ে আসবে। কিছু বলবে? তোমার কাছে আমার ফোন নাম্বার আছে, ভেরি গুড। ফোন নাম্বার থাকা সত্ত্বেও কল করো না, দ্যাটস ভেরি ব্যাড শের। কানন মাথা চুলকে লাজুক হাসল। শশী পায়ের আঙ্গুলে ভর্তি একটু উঁচু হয়ে কাননের চুল টেনে বলে, এই সবসময় মাথা চুলকাও কেন, উকুন আছে নাকি? বলে চুল ছেড়ে মুখ খানিকটা বিকৃত করে। কানন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলে, আরে না না, উকুন আসবে কোথা থেকে, এমনিতেই। শশীর চাহনি দেখে চুপ করে যায় কানন। শশী আলমারি খুলে ডেনিম জ্যাকেট বের করে এনে কাননের হাতে দিয়ে বলে, সাবধানে যাবে, পৌঁছে ভদ্রলোকের ন্যায় কল করে জানাবে, ঠিক আছে? আচ্ছা। মাথা কাত করে সে জানালো কানন, যেন রাগী টিচারের আদেশ বাণী শুনে ভীতু ছাত্রের শিকার। শশী মুচকি হাসল। কানন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হাসলে মেয়েটাকে এতটা আকর্ষণীয় লাগে কেন? অজান্তেই একটা হাত শশীর গাল ছুঁয়ে দেয়। শশীর চোখ বড় বড় করে তাকিয়ে দু কদম পিছিয়ে যায়। কানন ঢোক গিলে জড়তা কাটিয়ে বলে, গালে চোখের পাপড়ি ছিল, আর কিছুই না। শশীর বিশ্বাস হয় না কেন, তবু কিছু বলে না। কানন ঘর থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে। মরিয়ম বেগম থাকার অনুরোধ করে, কিন্তু হাসান মাহমুদ হাসি মুখে বলেন, আরে থাকবে না শের সাহেব, শুধু শুধু দেরি করাচ্ছ। মরিয়ম বেগম করার চাহনি নিক্ষেপ করে। হাসান মাহমুদের ওসবে ভূক্ষেপ নেই। কানন অস্বস্তিতে ঘেমে নেই একাকার। আশ্চর্য, সে কি থাকার পায়তার করছে নাকি যে শ্বশুরমশাই তানোর জন্য উঠে পড়ে লেগেছে? কানন পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছতে মুছতে আবারও সালাম জানিয়ে বের হয়ে যায়। রাতের খাবার শেষে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে শশী। শূন্য দৃষ্টি এলোমেলো অপেক্ষায় আছে সে, অধীর অপেক্ষায়, এক ফোন কলের অপেক্ষায়। কল করুক বেড়ায়, এক ধমক লাগাবে। 12টা বাজতে চলো, এখনও কল করার নাম নেই শের সাহেবের। শশীর রাগ হয়, সাথে একটু চিন্তাও হয়। দূরের রাস্তা যদি শশী লাফ দিয়ে উঠে বসে। আশ্চর্য, কিসব হাবিজাবি ভাবছে সে। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে কাঁথা মুড়ি দেয়। অভদ্র লোক। শশী ঘুমানোর চেষ্টা করে, ঘুম নামে না আঁখিতে, বরং সেটাই ঝিরিঝিরি বর্ষণ হয়। ঘরে কারোর আগমনে খরগোশে নাই সজাগ হয় শশী। আঁখি যুগল মুছে স্বাভাবিক হয়, বুঝতে পারে কেউ পাশে শুয়ে তাকে জড়িয়ে নিয়েছে। সে হাসার চেষ্টা করে বলে, আম্মাজান কিছু বলবেন? মরিয়ম বেগম মেয়ের কাঁথার ভিতরে ঢুকে বলে, একটু গল্প স্বল্প করতে এলাম। শশীমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কিছু বলে না। মরিয়ম বেগম ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলে, আমার ভাঙ্গা রেডিও আবার কি হলো? কি হবে, একটু ক্লান্ত লাগছে। শ্বশুরবাড়ি কেমন লাগলো? শশী উঠে বসে, কাঁথা টেনে অন্যান্য মাথায় ঘোমটা টেনে বলে, ভালোই লেগেছে, ইন্টারেস্টিং। মরিয়ম বেগম বালিশে কোনোই থেকে একটু উঁচু হয়ে মেয়ের দিকে চায়, চোখে মুখে এক অন্যরকম দ্যুতি ছড়িয়ে। শাশুড়ি কেমন? ভালো, আমার তো ভালোই লেগেছে, তবে শাশুড়ির ছেলেতে সমস্যা। মা এত ভালো, এত আলা ভোলা, উন্দা বিড়ালের ন্যায় মিউ মিউ করে। সাথে সাথে তার মাথায় চাটি পড়ে। শশী মাথা ডলে। মরিয়ম বেগম চোখ রাঙিয়ে চেয়ে বলে, একদম আজে বাজে কথা না, বড় হয়েছিস এখন, বাচ্চামো স্বভাব বাদ দে শশী। শশীর চোখে পানি চিকচিক করছে। সে গা এলিয়ে কাঁধে ঢেকে নেয় নিজেকে। ঘুমাবো আমি, তুমি যাও মা। মরিয়ম বেগম উঠে যেতে যেতে বলে দরজা চেপে দিয়ে তিনি চলে যান। শশী কাঁধা থেকে মাথা বের করে, পৌঁছে যে অথচ তাকে কল করলো না। শশী কটমট করে শুয়ে থাকে। কি মনে করে ফোনটা হাতে নেই।
সের নামে সেভ করা নম্বরটা বের করে ব্লক লিস্টের ভ্রমণ করতে পাঠায়। কচুবনের কালাচাঁদ কোথাকার শশী হাসানকে চেনে না, নাকি দড়ি দিয়ে ঘুরাবে? রাত গভীরে ডুব দিয়েছে ধরনী অন্ধকারের কবলে। কারণ নিজ ঘরের কৃত্রিম আলো নিভিয়ে বেলকুনিতে গিয়ে বসে। ঝুলন্ত দোলনায় গা এলিয়ে দেয়। বেলকুনি গ্রিলে ফাঁকে দূর আকাশের চাঁদটা দেখার চেষ্টা করে। দেখা যায় ক্ষীণ। সে হেসে ফোনটা বের করে। তার ঘরে চাঁদের সাথে কথা বলা যাক সে শশীর নাম্বারে ডায়াল করে। ফোন ঢোকে না। কারণ ভুরকুচকে আরেকটা নম্বর থেকে ডায়াল করে। এবার রিং হচ্ছে তো। একটু পরে রিসিভ হয়, কিন্তু আওয়াজ আসে না। কারণ ফোন কানে রেখে বলে, হ্যালো শশী, শের বলছি। কে শের? আমি কোনো শের ফেরকে চিনি না। সরি, রং নাম্বার। কাননের কপালে গাঢ় ভাঁজ পড়ে। গলত শশী, তাহলে এমনটা বলছি কেন? সে আবারও কল করে, তবে এবার আর কল যায় না। কানন বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু কল যায় না। তার চোখে মুখ মলিনতায় ছেয়ে যায়। সে ফোন রেখে অন্ধকারে ডুব দেয়। একাকিত্ব খুবই ভয়ঙ্কর বস্তু। যে ব্যক্তি উক্ত রোগে আক্রান্ত সেই জানে তার যন্ত্রণা। মনে হয় ভিতরটা কিছু একটা কুড়ে করে খাচ্ছে। যার বাহ্যিক ব্যথা হয়তোবা নেই, কিন্তু অন্তঃস্থলের ব্যথা উপলব্ধ। আর একাকিত্ব যদি আপনজনদের ভিড়েও গ্রাস করে, সে একাকিত্ব নামক বস্তু হতে পরিত্রাণের উপায় কি সেটা জানি। ডায়েরির পৃষ্ঠা উল্টে আবারও ডায়েরির পাতায় কলম ধরে কানন, কিন্তু কলম চলে না। থেমে থেমে যাই। ডায়েরি বন্ধ করে ছুঁড়ে ফেলে ফ্লোরে। কলমটা ভাঙতে নিয়েও ভাঙে না। চেয়ার ছিঁড়ে ছুঁড়ে ফেলা ডায়েরি পুনরায় তুলে শেষ পাতায় গোটা গোটা অক্ষরে লিখে, বেকারদের কিসের রাগ? কলম ভাঙতে যাও। কলমটা কি তোমার টাকায় কেনা? বাপের টাকায় চলা পুরুষের রাগ মানায় না। রাগ গিলে নাও শেরতাজ আলী। শেরতাজ আলী কানন ডায়েরি বন্ধ করে রেখে দেয় বইয়ের ভিড়ে, যেখানে শতখানেক চাকরির প্রস্তুতি বিষয়ক বইয়ে ঠাসা। তার বাবা প্রায় পথ্য নিয়ে আসেন এক একটা করে। কারণ ইচ্ছে হলে পড়ে, না হলে না। কারণ বইদের ভিড় থেকে সেলফ সাজেশন বইটা বের করে চোখ বোলাতে থাকে পাতায় পাতায়। এর মাঝে রুমে কারোর আগমন ঘটে। কানন বুঝতে পারলেও প্রতিক্রিয়া করে না। কুঞ্জ মিটমিট হাসে, ভাবে ভাই দেখেনি তাকে। সে আবছা অন্ধকারে চুপি চুপি পায়ে এগিয়ে এসে বিছানায় রাখা ফোনটা তুলে সোয়েটারের ভিতর লুকিয়ে নেয়। তারপর যেমনটি এসেছিল সেভাবে বেরিয়ে যাবে, কিন্তু বিধিবাম কিছু একটার সাথে বেঁধে পড়ে যায় মুখ থুবড়ে। ফোনটাও শব্দ করে মেঝেতে লুটিয়ে পড়ে ছিটকে যায়। কারণ তড়িঘড়ি করে এগিয়ে আসে। দূরে থাকা ফোনটার এক পল দেখে নিয়ে ভাইকে টেনে তুলে বিছানায় বসিয়ে দেয়। কুঞ্জ ততক্ষণে গলা ফাটিয়ে কাঁদছে। ব্যথা পেয়েছে বেশ। নাকটা লাল হয়ে আছে। ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। কানন হতাশ হয়। এত বড় ছেলে এখনও হাঁটতে নিয়ে 10 বার ওষ্ঠা খাবে। সে টিস্যু দিয়ে ঠোঁটের স্বল্প রক্ত মুছে দিয়ে বলে, দেখে হাঁটতে পারিস না? চুরি করতে এসেছিলি, আল্লাহ পানিশ করেছে। কুঞ্জ ভাইকে এলোমেলো 2-4টা থাপ্পড় মেরে বলে, সব তোমার দোষ, তুমি ফেলে দিয়েছ আম্মু। দ্বিতীয়বার ডাকতে হয়নি। তার আগেই কণিকা বেগম হাজির, সাথে কুঞ্জের কানা। সে মায়ের কাছে আশারি গল্প শুনি নালিশ করে। কণিকা বেগম বড় ছেলের দিকে কড়া চোখে চায়। কানন নিজেকে নির্দোষ দাবি করতে বলে, আমি কিছুই করিনি আম্মু। তোমার ছেলে ফোন চুরি করতে এসে একাই মুখ থুবড়ে পড়েছে। কণিকা বেগম তার কথা বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। আবার গুঞ্জের আশির গল্প শুনেও কিছু বললেন না। 2 ছেলের দিকে শান্ত নীরের চাহনি নিক্ষেপ করে চলে যান। কণিকা বেগম যেতেই কানন কুঞ্জের মাথায় চাটি মেরে বলে, কি মিথ্যুক রে তুই? ঠিকঠাক কথা বলতে পারিস না, অথচ কি অবলীলায় সাজিয়ে গুছিয়ে মিথ্যে বললি। কুঞ্জ কাননের হাত টেনে কোমরে বসিয়ে রাগি চোখে চায়। কানন ভুরুকুচকে ফুলের পড়ে থাকা ফোনটা তলে। গ্লাস ভেঙে গেছে কয়েক জায়গায়। ফোন অন করে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে নিজে পড়ার টেবিলে বসে মাথা এলিয়ে দেয় বইয়ের পাতায়। কুঞ্জ ফোন পেয়ে খুশি। সে ইউটিউবে কার্টুন সিরিজে মেতে ওঠে। বেশ কিছুক্ষণ পর কণিকা বেগমের আগমন ঘটে। কুঞ্জর দিকে হরলিক্সের গ্লাস বাড়িয়ে দিলে কুঞ্জ মোবাইল রেখে ছোট ছোট চুমুকে শেষ করে মায়ের আঁচলে মুখ মুছে মোবাইল
মোবাইলে মনোনিবেশ করে। কণিকা বেগম মুচকি হেসে কাননের জন্য আনা কফি টেবিলে রেখে ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে দেন। কানন আবেশে চোখ বুজে নেয়। কণিকা বেগম বলে,